বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বিশিষ্ট কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয়তম উপন্যাস কোয়েলের কাছের পাঠ। আজ এই উপন্যাসের দ্বাদশ তথা অন্তিম পর্বের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যে বন্ধুরা আজ প্রথমবারের জন্য আমার চ্যানেলে এলেন তাদের উদ্দেশ্য বলবো, যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কেমন? আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে প্রাণিত করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পাঠ। বুদ্ধদেব গুহর কোয়েলের কাছে। ভয়টা সত্যি হলো। কোম্পানির স্পেশাল কুরিয়ার এসেছিল চিঠি নিয়ে। আমার চাকরি সত্যিই গেল, মানে আমার কন্ট্রাক্ট ওরা আর রিনিউ করলেন না। অবশ্য রিনিউ করবেনই যে এমন কোনো কথা ওরা দেননি, তবু না করার কোনো কারণ ছিল না। যদি না আমি যশবন্তের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ে ঘোষদার কুনজরে পড়তাম। চাকরি যাওয়ার জন্য দুঃখ নেই, দুঃখটা অন্য কারণে। 15 দিন পর কলকাতা থেকে আমার উত্তরসূরি আসবেন, তাকে কাজ বুঝিয়ে আমার ছুটি। ভাবতে পারি না সত্যি ছুটি হবে এখান থেকে বরাবরের মতো। ঘোষদার কথা মনে হয়, জানতে ইচ্ছে হয় কি অন্যায় করেছিলাম ভদ্রলোকের কাছে। এ কদিন কিছু আর ভালো লাগে না। সারাদিন কাজকর্ম দেখে বিকেলে চান সেরে বাংলোর হাতায় চেয়ার পেতে বসে থাকি। আমার চোখের সামনে একটা আশাবাহী সূর্য করুণ বিষণ্ণ ব্যথাবাহী সুর ছড়িয়ে বাগুং পাহাড়ের আড়ালে ডুবে যায়। শান্ত শরদের স্বর হাওয়ায় শুকনো পাতার মচমচানিতে ভেসে বেড়ায়। বড় বিষণ্ণ লাগে। একটি শুকনো খয়েরি শালপাতার মতো মনে হয় নিজেকে। নিজের কোনো ভার নেই, কোনো গন্তব্য নেই, কিছু বক্তব্য নেই। পাগলা হাওয়ায় যেখানে ঠেলে নিয়ে যায় সেখানেই যাই, যেখানে আছড়ে ফেলে সেখানে আছাড় খাই। বড় ভালোবেসে ফেলেছি এই রুমান্ডিকে, এই নৈহার শিরিন বুরুকে, পালামোয়ের এই পাহাড় বন গাছপালা ফুল প্রজাপতিকে। ভালোবেসে ফেলেছি জপটুলিয়ার গমভাঙা কলের পুপ্পপানিকে। ভালোবেসে ফেলেছি ওঁরাও ছেলের উন্মত্ততাকে, পাচন তাড়িত কাঠের ঘণ্টা দোলানো কালো কালো মোষগুলোকে। যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছুর সুবাস পাই, সব কিছুকেই ভালোবেসে ফেলেছি নিরুপায়ভাবে, অপারগভাবে। কি করব জানি না। পেটের ভাতের জন্য তেমন ভাবিনি। তোরঙ্গের কোনায় একটা পাকানো কাগজ আছে বিশ্ববিদ্যালয়ের সিল মারা। কেবলমাত্র ভাত জোটানোর পক্ষে সেটাই যথেষ্ট। মাত্র ভাত জোটানোর জন্যই বা কেন? হয়তোবা আরও অনেক কিছুর জন্যে। হয়তোবা বালিগঞ্জ পাড়ায় একটি ফ্ল্যাট, সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি, হায়ার পারচেজে কেনা একটি রেফ্রিজারেটর, একটি রেডিওগ্রাম, একটি লোক দেখানো চোখ ঝলসানো বসবার ঘর এবং তদুপরি স্লিভলেস ব্লাউজ পরা অন্তঃশ্বাস শূন্য একটি দেহ সর্বস্ব। সব কিছুই এই কাগজটি ভাঙিয়ে পেতে পারি। কিন্তু আজ যা পেয়েছি, এই রুমান্ডির জীবন, যশবন্তের ভালোবাসা, মারিয়ানার বন্ধুত্ব, জুম্মানের সেবা, রামধানিয়া টাবর সকলের বাধ্যতা, এসবের সঙ্গে তুলনা করি এমন কিছু কলকাতায় আছে বলে ভাবতে পারি না। এখানের এক একটি ভরন্ত সুরেলা সোনালি দিনকে মুঠি ভরে প্রতিদিন আমি কারো মসৃণ স্তনের মতো ধরেছিলাম, পরিপূর্ণভাবে সম্পূর্ণ ও নির্বিবাদ মালিকানায় ভোগ করেছিলাম। কলকাতার সমস্ত জীবনের বিনিময়ে আমি এখানের একটি দিনও দিতে রাজি নই। এখন আমাকে এখান থেকে ছিনিয়ে নেওয়া মানে নবজাত শিশুরই মতো প্রকৃতি মায়ের নাড়ি থেকে সভ্যতার ছুরি দিয়ে আমাকে বিচ্ছিন্ন করে সভ্য ও ভণ্ড কলকাতার আবর্জনা স্তূপে আমাকে নিক্ষেপ করা। ভাবতে পারি না।
এই মুহূর্তে আমি আমার অন্তরের অন্তরতমে বিশ্বাস করি এই প্রকৃতিই আদি, আমাদের একমাত্র আশা, আমাদের শেষ অবলম্বন, আমাদের আশ্লেষ আশ্রয়। কি ঐকান্তিকতায় যে বিশ্বাস করি তা বোঝাবার মতো ভাষা আমার নেই। এর চেয়ে গভীরভাবে আমার এই অল্প বয়সের জীবনে আর কিছুই বিশ্বাস করিনি। গতকাল ঘোষদা এসেছিলেন। অনেক কুমিরের কান্না কাঁদলেন আমার চাকরির এক্সটেনশন না হওয়ার দুঃখে। হাসি পাচ্ছিল। যশবন্তের সঙ্গে থেকে থেকে মাঝে মাঝে আমি রাগ করতেও শিখেছি। ইচ্ছে হলো বন্দুকটা এনে দিই ভুঁড়ি ফাঁসিয়ে। তারপর আবার হাসি পেল। ভাবলাম, এসব বন্ধুভাগ্যে পুত্রপ্রাপ্ত লোক এতখানি পুরুষোচিত শাস্তির যোগ্য নয়। এই বসন্ত বনের রাত যেন মাতাল করে। কি যে সুগন্ধ ছড়ায় হাওয়াটা, কি বলবো। কেরাউঞ্জা, মহুয়া, পিলাবিবি, জিরহুল, ফুলদাবাই, সফেদিয়া, আরও কত শত নাম না জানা ফুলের বাস। জ্যোৎস্না রাতের তো কোনো তুলনাই নেই। গাছে গাছে পাতা ঝরে গেছে। জঙ্গলের নিচটা বহুদূর অবধি দেখা যায়। এখন জন্তু জানোয়ারের ঘাড়ে গিয়ে পড়ার আশঙ্কাও কম। রাতচড়া পাখিগুলো সুনীল সুগন্ধি চাঁদ মাখা আকাশের পটভূমিতে উড়ে উড়ে চিপচিপ করে ডেকে বেড়ায়। দূর থেকে পরিচিত খাপু পাখি ডাকে, খাপু 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 খাপু। টিটি পাখিরা সোহাগী নদীর উপরে সারা রাত দক্ষিণা হাওয়ায় সাঁতার কাটে, টিটিরিটি টিটিরিটি টিটিরিটি। কদিন রোজ সন্ধে হলেই বন্দুকটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছি। শিকারে নয়, আর শিকার নয়। যা যা শিকার করেছি তার জন্যই দুঃখ লাগে, অপরাধী লাগে নিজেকে। অবশ্য যশবন্তের মতানুসারে এটা সত্যি যে শিকারী একমাত্র তার পক্ষেই বনের আনাচে কানাচে ঘুরে ঘুরে নিসর্গ সৌন্দর্য উপভোগ করা সম্ভব। এটা একটা প্রয়োজন। প্রকৃতিকেও অন্য যে কোনো সুন্দরী ব্যক্তিত্ব সম্পন্না মেয়ের মতো আগে জয় করতে হয়, তারপরে সে উজাড় করে দেয়। সংশয় নিয়ে, ভয় নিয়ে প্রকৃতিকে দেখলে তার কিছুই জানা যায় না, দেখা হয় না। রাতে বনে বনে পাগলের মতো ঘুরে বেড়াই। পাশের শুকনো পাতায় মচমচানে তুলে কোটরা হরিণ বেগে দৌড়ে যায়। সম্বরের দলের ভারী পায়ের শব্দ শোনা যায় পাথরের উপর। ময়ূর ও মুরগি ফুটফুটে আলোয় ভরা রাতে বন্দুক কাঁধে আগন্তুককে দেখে ডানা ঝটপটিয়ে জ্যোৎস্নালোকিত পত্রশূন্য উঁচু ডালে নড়ে চড়ে বসে। সাপের তাড়া খেয়ে মেঠো ইঁদুর শুকনো পাতায় সরসরানি তুলে দৌড়ে পালায়। কখনো কখনো সুহাগী নদীর পাশে যশবন্তের প্রিয় সেই বড় পাথরে বসে থাকি। জুম্মান মানা করে, বলে বাঘে জল খেতে আসে ওখানে। আমার আজকাল ভয় করে না। যখনই রুমান্ডির দিন হাতের আঙুলে গুনি, তখনই মনে হয় ফুরিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। ফুরিয়ে যাবার আগে আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে, আমার সমস্ত সত্তার ঐকান্তিকতা দিয়ে এই ভালো লাগায় প্রাণ ভরে নিই। পাথরটায় বসে বসে অনেক কথাই মনে হয়। যেদিন যশবন্তের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল সেদিনকার কথা। এই পাথরের পাশে কতবার চড়ুই ভাতি হয়েছে। সুমিতা বৌদি কা ও বা দিয়ে হিন্দি বলা শিখিয়েছিলেন আমাকে এখানে। সুমিতা বৌদিকেও কখনো ভুলবার নয়। তিনি যে ঘোষদার স্ত্রী, এই কথাটা ভাবলেই কষ্ট হয়। আমার বান্ধবী মারিয়ানা, মারিয়ানার বন্ধু সুগত, সকলের স্মৃতিই নিয়ে যাব। মনে ভাবি, হারাবো না কিছুই। মনের কোণে দুর্মূল্য আতরের মতো এই ভালো লাগা, এই ভালোবাসা, এই সুগন্ধ বয়ে বেড়াবো অনুক্ষণ, আজীবন, যতদিন বাঁচি। অথবা জানি না রুমান্ডির সঙ্গে সব সম্পর্ক রুমান্ডি ছেড়ে যাবার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে কিনা। কলকাতায় গেলেই দোতলা বাসের ঘড়ঘড়ানি, ট্রামের টুংটুং, ফেরিওয়ালার চিৎকার, আত্মম্ভরী শহুরেদের উচ্চগ্রামের কথোপকথনে এই শান্তি, এই আবেশ, এই স্মৃতি, এই পরিচয়, এই ভালো লাগা কিছুই থাকবে না। সবই হয়তো মুছে যাবে, সব মিটে যাবে হয়তো। একদিন সন্ধ্যের পর ওই পাথরে বসেছিলাম। কতকগুলো জানোয়ারের ভারী পায়ের আওয়াজ শোনা গেল। বুনো মোষের দল। কোয়েলের পাশের ঘাসি বনে ওদের আস্তানা, বাগে চম্পার দিকে। যশবন্ত একদিন নিয়ে গিয়ে দেখাবে বলেছিল। ভয় করতে লাগলো একটু। চুপ করে বসে রইলাম। কি প্রকাণ্ড শরীর! ওরা ওদের পোষা মোষের 1.5 গুণ চেহারা। পুরো কালো নয়, রংটা যেন কেমন। চাঁদের আলো বিরাট বিরাট শিঙে পিছলে পড়ে চকচক করছে। দলপতি আমাকে একবার দেখল মাত্র। তারপরে যেমন বাঁ থেকে ডাইনে যাচ্ছিল, তেমনি পাথরে পাথরে ভারী খুরের খটাখট আওয়াজ করতে করতে দূর বনের সায়ান্ধকারে মিশে গেল।
বাগুং পাহাড়ের দিক থেকে একটা হায়না ডেকে উঠল, হা হা হা। ওই পাহাড়ের বনদেবতার থান ঘিরে শঙ্খচূড় আর গহমনেরা এখন কি করছে জানি না। আজকাল আমাকে জব্দ করার জন্যই যেন ঘড়ির কাঁটাগুলো অনেক দ্রুত ঘুরছে। শেষ কটি দিন যাতে আরও তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই চক্রান্ত করছে। 31 ছিপাদহর স্টেশনে আমার উত্তরসূরিকে নিতে এসেছি। জিপ নিয়ে এসেছি। এক্ষুনি আসবে ট্রেন। মহুয়া মিলন, চৈটার, হেহেগাড়া, রিচুঘুটা, কুমান্ডি হয়ে ছিপাদহর। দেখতে দেখতে লাল ধুলোর ঝড় উড়িয়ে চৌসান এক্সপ্রেস এসে গেল। যিনি এলেন তাঁর নাম বিকাশ সেন। বয়সে আমার চেয়েও 2-3 বছরের ছোট হবেন হয়তো। কপালের উপর চুল শোয়ানো, পাশাপাশি আঁচড়ানো, চোখে মোটা ফ্রেমের কালো চশমা, পরনে 5 ইঞ্চি ড্রেন পাইপ, তার উপর গোলাপি ভায়োলের পাঞ্জাবি, হাতে শিখদের অনুকরণে পরা স্টেনলেস স্টিলের বালা। কেতাদুরস্ত নব্য যুবককে দেখেই বুঝলাম যে ইনিই আমার উত্তরসূরি। ওই স্টেশনে ফার্স্ট ক্লাস থেকে রোজ রোজ প্যাসেঞ্জার নামেন না। এগিয়ে যেতেই ডান হাত তুলে আমাকে বললেন, হাই। অ্যাটেন্ডেন্ট কামরা থেকে উর্দি পড়া কোম্পানির ড্রাইভার কাম বেয়ারা নামল। ওকে উনি সঙ্গে করেই নিয়ে এসেছেন। আলাপ পরিচয় হলো। আমি জানালাম যে ওকে কাজ বুঝিয়েই পরদিন ভোরে আমি চলে যাব। পরদিন বিকেলে ঘোষদা এসে ওকে আরও ভালো করে বিশদভাবে সব বোঝাবেন। জিপে আসতে আসতে মিস্টার সেন শুধালেন, রুমান্ডি থেকে নিয়ারেস্ট সিনেমা হল কত দূরে? ভালো ছবি টবি আসে? আর্ট ফিল্ম, নিউ ওয়েভের ছবি টবি? আমি বললাম, সিনেমা হল ডাল্টনগঞ্জে। এখন রাম ভক্ত হনুমান হচ্ছে, এরপর যাহা সতী ওহা ভগবান আসছে। উনি উত্তর দিলেন না। রুমান্ডি পৌঁছে মিস্টার সেন বললেন, গুড লর্ড, আ হিল অফ আ প্লেস। তারপর চোখ টিপে বললেন, বাট আই বিলিভ ইউ মাস্ট বি হ্যাভিং প্লেন্টি অফ রিয়েল গুড ডেমস হিয়ার। জবাব দেবার ইচ্ছা আমার ছিল না। আমার রুমান্ডির মালিকানা চলে যাচ্ছে এই শোকে আমি মুহ্যমান ছিলাম। জবাব দিলাম না। আমার শেষ দিনটিকে ভেবেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত নিংড়ে নিংড়ে উপভোগ করব, কিন্তু সেদিন বিকেলে জপটুলিয়া থেকে ভেসে আসা পুপ্পুপানি গানও আর শোনা হলো না। তার কোনো উপায় ছিল না। সূর্যদেব দিগন্তে আমার নৈবেদ্য না নিয়েই ডুবে গেলেন। কিছুতেই রাঙিয়ে রাখতে পারলাম না, বাঁচাতে পারলাম না দিনটিকে। আমার রুমান্ডির দিন। বিকেল থেকে ব্যাটারি ড্রিভেন রেকর্ড প্লেয়ারে স্প্যানিশ গিটারের স্টিরিও রেকর্ড চড়িয়ে ঠোঁটের কোণে অবিরাম সিগারেট গুঁজে মিস্টার সেন পায়ের উপর পা তুলে বেতের চেয়ারে ইন্টেলেকচুয়াল পোজে বসে আছেন। রেকর্ডের সেই আর্তনাদ ছাপিয়ে কোনো পাখির ডাক কি হাওয়ার মচমচানি কি কাঁচ পোকার গুনগুনানি শুনি এমন সাধ্য কি? ঠিক করেছি লাতেহার থেকে বাসে চাঁদোয়াটরি হয়ে রাঁচি যাব, রাঁচি থেকেই ট্রেন ধরব। কোম্পানির ড্রাইভার আমাকে লাতেহার অবধি পৌঁছে দিয়ে আসবে। ইচ্ছে করলে রাঁচি অবধিও যেতে পারতাম, কিন্তু মর্যাদায় বাঁধল। ভোরবেলা জুম্মান 1 কাপ কফি করে দিল। কফি খেয়েই বেরিয়ে পড়লাম। রুমান্ডির বাংলো থেকে বেরোবার আগে টাবর এবং সোহাগী ও জপটলিয়া বস্তির আরও অনেক নাম জানা ও অজানা লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিল। বেচারি ওরা, ওদের জন্য কিছুই করতে পারিনি। সকলকে নেমন্তন্ন করে খাওয়াতে পর্যন্ত পারিনি। একবেলা সকলকে পেট ভরে ভাত খাওয়ানোও হয়ে ওঠেনি। আমার অসামর্থ্যের ত্রুটি ব্যবহার দিয়ে মেটাতে চেয়েছিলাম, জানি না কতটুকু পেরেছি। পথের পাশে একটা বুনো মোরগ খুঁটে খুঁটে কি খাচ্ছিল, আমাদের দেখেই কক কক করে উড়ে জঙ্গলের ভেতর চলে গেল। সকালের রোদে গাঢ় সোনালি পাখা ঝিকমিক করে উঠল। লাতেহার পৌঁছলাম। যে পথ দিয়ে ওঁরাও ছেলেটিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম সে পথ দিয়ে। লাতেহারে পণ্ডিতের দোকানে বসে চা ও সেমাই ভাজা খাচ্ছি। বাসের অপেক্ষায় আরও অনেকে বসে আছে। এমন সময় হঠাৎ একটি ঘোড়ার হেসারব কানে এলো। যশবন্ত ভয়ঙ্করকে পণ্ডিতজির দোকানের পাশের মহুয়া গাছে বেঁধে আমার কাছে এলো। বলল, তোমাকে তুলে দিতে এলাম লাল সাহেব। জানি না কেন ভালো লাগছে না। আমার মন আজকাল আর আগের মতো শক্ত নেই আর। আজকাল দুঃখ হলে দুঃখ লাগে, ভয় পাবার কারণ থাকলে ভয় পাই। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ ভাবতে ভালো লাগছে না। আমি কোনো কথা বললাম না। অনেকক্ষণ দুজনে চুপচাপ বসে রইলাম। তারপর নীরবতা ভেঙে বললাম, চিঠি লিখলে উত্তর দেবে তো? যশবন্ত হাসল। বলল, আমি তো চিঠি লিখতে জানি না লাল সাহেব। আমি শুধু কথা বলতে পারি, তাও জঙ্গলের জানোয়ারদের সঙ্গেই বেশি কথা আমার। আমার উত্তর আশা করো না, উত্তর পাবে না। তবে তুমি চিঠি লিখো।
একটু থেমে বলল, সোহাগীতে যখন মাছ ধরা পড়বে তোমার কথা মনে পড়বে। সুমিতা বৌদির সঙ্গে যখন দেখা হবে, গরমের দিনে আবার যখন মহুয়া আর করঞ্জের গন্ধ ভাসবে হাওয়ায়, যখন জিরহুল আর ফুলদাওয়ায় ফুটবে, তোমার কথা মনে হবে। তোমাকে মনে মনে অনেক চিঠি লিখব। চিঠিগুলো শুকনো শালপাতার মতো জঙ্গলে, নদী নালায়, কালো পাথরে হাওয়ায় হাওয়ায় গড়িয়ে বেড়াবে। সে চিঠি তো ডাকে যাবে না। আমি বললাম, যশবন্ত, জগদীশ পাণ্ডের জন্যে আমার রুমান্ডি ছেড়ে যেতে সত্যিই মন খুঁতখুত করছে। খুব সাবধানে থেকো যশবন্ত, খুব সাবধানে থেকো। যশবন্ত উত্তর না দিয়ে বুশশার্টের নিচে ডান দিকে বেল্টের সঙ্গে হোলস্টারে বেঁধে রাখা পিস্তলের বাঁটে একবার হাত ছোঁয়ালো। তারপর বিড়বিড় করে বলল, মরবে একজন ঠিকই, হয় ল্যাংড়া জগদীশ, নয় এই যশবন্ত। তবে কে যে মরবে তা বাগুং পাহাড়ের দেবতাই জানেন। পকেট থেকে একটা চুট্টা বের করে যশবন্ত একগাল হাসল, যেন আমাকে ভোলাবার জন্যে। তারপর হঠাৎ আবৃত্তি করে হাত নেড়ে নেড়ে বলল, মরনে কা বাদ মেরে ঘর সে ক্যা নিকলি সামান, চাঁদ তসবির বুতা চন্দ হাসিনো কো খাতুত। বললাম, মানে? মানে আর কি? মরার পর আমার ঘর থেকে আর কি পাওয়া যাবে? কিছু সুন্দরীর ছবি আর কিছু সুন্দরীদের লেখা চিঠি। বলি হা হা করে হাসতে লাগলো। আমিও হাসতে লাগলাম ওর কথা শুনে। ডাল্টনগঞ্জ থেকে বাসটা এসে গেল। আমার হাঁটুর উপরে রাখা যশবন্তের চওড়া কবজিতে হাত রাখলাম। যশবন্ত কিছু বলল না। বাসে উঠে বসলাম আমি। অনেকক্ষণ চলার পর টরিতে এসে মোড় নিল বাস। বাঁয়ে জাবরা মোড় হয়ে সিমারিয়া হয়ে যশবন্তের টুটিলাওয়ার রাস্তা, হাজারিবাগ জেলাতে। আর ডান দিকে পথ চলে গেছে কুরুতে। আমঝারিয়ার বাংলোটির পথ দেখা গেল এক ঝিলিক। দুদিকে সারা পথ কেবল জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়। নিমলা বস্তির দিকে পথ বেরিয়ে গেছে এ পথ থেকে। যশবন্তের সঙ্গে শিকারে এসেছিলাম একবার। বেশ গরম গরম লাগছে এখন। আরও 1 মাস পর যখন গরম আরও জোর পড়বে, তখন সন্ধ্যার পর পাহাড়ে পাহাড়ে আলোর মালা জ্বলবে। কালো পাহাড়ের পটভূমিতে প্রকৃতির নিজের হাতেই দীপান্বিত হবে প্রকৃতি। হাওয়াটা ফিসফিসিয়ে কোনো গান্ধারী আলাপ বয়ে বেড়াবে। খরগোশ আর কোটরা হরিণগুলো পথের উপর আগুনের ভয়ে দৌড়োদৌড়ি করবে। মনের চোখে সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। দাবানলে পোড়া জঙ্গলের গন্ধ পাচ্ছি নাকে। যেন হঠাৎই কুরুতে পৌঁছেই জঙ্গল শেষ হয়ে গেল। এবার রাঁচির রাস্তা সোজা। দুপাশে চষা জমি, মাঝে মাঝে দুটি একটি গাছ, সামনেই মান্দার। পথের পাশে হাট বসেছে, ওরাও ছেলেমেয়েরা ভিড় করেছে। বাসটা দাঁড়ালো। ধানি ঘাসের ঝাঁটা, ওরাওদের হাতে বোনা দোহর, পেতলের গয়না, মাটির বাসনপত্র, আরও কত কি। আকাশে রোদ ঝকঝক করছে। একটি কৃষ্ণচূড়া গাছের নিচে একটি ওঁরাও মেয়ে সেজেগুজে দাঁড়িয়ে আছে, চুলে ফুল গুঁজেছে। একটি ছেলে মোষের পিঠে চড়ে হাটে এসেছে, কি যেন বলছে ছেলেটি মেয়েটিকে। মেয়েটির দু চোখে মিষ্টি হাসি, ছেলেটি দুষ্টুমি ভরা চোখে চেয়ে আছে। মোষটা একবার মাথা ঝাঁকালো, কান দুটো পটপট করে নড়ে উঠল। গলার কাঠের ঘণ্টাটা ডুংডুঙিয়ে বাজল। একটা নীল মাছি উঠতে লাগলো শিং দুটোর মধ্যে। ছেলেটি কি বলছে মেয়েটিকে কানে কানে? হাল ফিলের মেয়েরা প্রজাপতির মতো নরম। ইস, হাত ছুঁইয়ে দেখো, প্রজাপতির মতো নরম।